জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু অবজেক্ট এবং তার প্রকারভেদ। এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো অবজেক্ট কত প্রকার এবং অবজেক্ট কাকে বলে, আর বিভিন্ন প্রকারের অবজেক্ট আপনি কিভাবে শনাক্ত বা রিকগনাইজ করবেন। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট কাকে বলে। আসলে কর্তা বা সাবজেক্ট যে বস্তু বা ব্যক্তিকে কেন্দ্র করে তার কার্য সম্পাদন করে তাকেই বলে অবজেক্ট। অন্য ভাষায় বললে কর্তা বা সাবজেক্টের কাজ যে ব্যক্তি বা বস্তু রিসিভ করে তাকে বলে অবজেক্ট। ধরুন একজন লোক ফুটবল খেলছে, তাহলে তার খেলাটা রিসিভ করছে কে? ফুটবল। সুতরাং ফুটবলটা হবে সেই বাক্যের অবজেক্ট। মনে করুন আমি ভাত খাচ্ছি, আমি কি দ্বারা কার্য সম্পাদন করছি বা আমার কাজটা রিসিভ করছে কে? ভাত। তাহলে ভাত হচ্ছে আমার অবজেক্ট। সুতরাং কোনো কর্তা বা সাবজেক্টের কাজ যে ব্যক্তি বা বস্তু রিসিভ করে সেই হচ্ছে বাক্যের অবজেক্ট। চলুন আমরা বিষয়টি একটু কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করুন এখানে একটি উদাহরণ রয়েছে, I am teaching object in the class. আমি কি শিখাচ্ছি? আমি শিখাচ্ছি অবজেক্ট। তাহলে আমার কাজটা কাকে কেন্দ্র করে সম্পাদিত হচ্ছে? আমার কাজটা সম্পাদিত হচ্ছে অবজেক্টকে কেন্দ্র করে। আমি পড়াচ্ছি কি, শেখাচ্ছি কি, সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট। আমার কাজটা রিসিভ করছে কে? অবজেক্ট। এখানে অবজেক্টকে কেন্দ্র করেই শ্রেণীকক্ষে আমার কাজটা পরিচালিত হচ্ছে। সুতরাং অবজেক্ট হচ্ছে এই বাক্যের একটি অবজেক্ট। আর একটি আবার মনে রাখতে হবে, অবজেক্টেরও কিন্তু প্রকারভেদ রয়েছে, যেগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। লক্ষ্য করুন, she is learning English now. তার কাজটা কাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে? একটা ভাষাকে কেন্দ্র করে। ভাষাটা কি? ইংলিশ। তার কাজটা রিসিভ করছে কে? ইংলিশ। বা তার কাজটা কাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বা সম্পাদিত হচ্ছে? ইংলিশকে কেন্দ্র করে। সুতরাং ইংলিশটা হচ্ছে এই বাক্যের একটি অবজেক্ট। Paul told me an interesting story that gave me much pleasure. লক্ষ্য করুন এই বাক্যটিতে মোট 4টি অবজেক্ট আছে। কি? আমাকে। পল গল্পটা কাকে বলছে? আমাকে। কি বলছে? একটি মজার গল্প। সেটা আমাকে কি দিয়েছে? অনেক আনন্দ দিয়েছে। সুতরাং এই বাক্যটিতে 4টি অবজেক্ট আছে। 4টি ব্যক্তি বস্তুকে কেন্দ্র করে সাবজেক্টগুলোর কার্য পরিচালিত হচ্ছে। নাম্বার 1 মি, নাম্বার 2 an interesting story, নাম্বার 3 মি, নাম্বার 4 much pleasure. সুতরাং আমরা মনে করতেই পারি যে কর্তার কাজ যাকে কেন্দ্র করে, যার মাধ্যমে কর্তা তার কাজ সম্পাদন করছে, যদি সেই ব্যক্তি বা বস্তু সেন্টেন্স বা বাক্যে উল্লেখ থাকে তবে সেটি হচ্ছে সেন্টেন্স বা বাক্যের অবজেক্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত উদাহরণগুলোতে আমরা যে অবজেক্টগুলো দেখিয়েছি সেই অবজেক্টগুলো কিভাবে হলো, অর্থাৎ সেই অবজেক্টগুলো আসলে কিভাবে নির্ণয় করা গিয়েছে এবং কোনটা কার অবজেক্ট। অবজেক্ট মূলত কার হয়? অবজেক্ট হয় ভার্বের। এই কথাটি আমাদের ভুলে গেলে চলবে না। কোন ধরনের ভার্বের? ট্রান্সিটিভ ভার্বের। আমরা উপরে যে 3টি উদাহরণ দেখেছি, এই 3টি উদাহরণের মধ্যে একটি ছিল অবজেক্ট। সেটি কার অবজেক্ট ছিল? টিচ যে ট্রান্সিটিভ ভার্বটি ছিল তার। পরবর্তীতে আমরা যে উদাহরণটি দেখেছি তাতে অবজেক্ট কি ছিল? ইংলিশ। সেটি কার অবজেক্ট ছিল? সেটি ছিল লার্নের অবজেক্ট। তারপরের বাক্যে আমরা কি দেখেছি? যে ওই বাক্যে মোট 4টি অবজেক্ট আছে। কার কার অবজেক্ট সেগুলো? মি এবং অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা ছিল টোল্ড এর অবজেক্ট। আর মি এবং মাচ প্লেজার, এটা ছিল দ্যাট এর অবজেক্ট। সুতরাং আমি আবারও বলছি,
কর্তা যাকে কেন্দ্র করে তার কার্য সম্পাদন করে, যদি সেই ব্যক্তি বা বস্তুটি বাক্যে উল্লেখ থাকে, তাহলে সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট। অবজেক্টের প্রকারভেদ সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের জানার আগ্রহ তৈরি হয়েছে। অবজেক্ট মূলত দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্টটি যদি বস্তুগত হয় তাহলে তাকে ডিরেক্ট অবজেক্ট বলা হবে, আর অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হবে। উদাহরণস্বরূপ আমি এখন দুই একটা অবজেক্টের কথা বলতে চাই। মনে করুন an old man, I saw an old man, I saw an old man। এখানে লক্ষ্য করুন আই এর কাজটা কাকে কেন্দ্র করে হচ্ছে, বা স এর পরে কোন অবজেক্টটা রয়েছে? an old man। এবং এটা কি ব্যক্তি না বস্তু? এটা ব্যক্তি, সুতরাং এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। I showed him a picture। লক্ষ্য করুন I showed him a picture, এখানে দুটি অবজেক্ট আছে। হিম, হিম কি ব্যক্তি না বস্তু? নিশ্চয়ই হিম ব্যক্তি, তাহলে এটি একটি ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু এই বাক্যে আরো একটি অবজেক্ট রয়েছে, আমি যে বাক্যটি বললাম সেটি কি? এ পিকচার। তাহলে লক্ষ্য করুন এ পিকচার, এটি কি ব্যক্তি না বস্তু? এটি একটি বস্তু, সুতরাং বস্তুগত যে অবজেক্টগুলো বসবে বাক্যে সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। চলুন আমরা এবার স্ক্রিনে কিছু উদাহরণ দেখি। দেখুন রাকা ইজ ক্যাচিং ফিশ। রাকা কাকে কেন্দ্র করে কাজ করছে? মাছকে। সে কি করছে? সে মাছ ধরছে। এই যে ফিশ, এই ফিশটি এটি কি প্রাণী না? তাহলে প্রাণী বা ব্যক্তিকে যখন কোনো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে সেটিকে কি অবজেক্ট বলা যাবে? সেটিকে ইনডিরেক্ট অবজেক্ট বলা যাবে। লক্ষ্য করুন আবারও রাকা এখানে কাকে কেন্দ্র করে কাজটা করছে? ফিশকে কেন্দ্র করে। এখানে ফিশ একটি ইনডিরেক্ট অবজেক্ট, কারণ এটি প্রাণীকে বুঝিয়েছে এবং এটি কার অবজেক্ট? ক্যাচ ভার্বের অবজেক্ট। পরবর্তী দেখুন এখানে আরো একটি উদাহরণ রয়েছে। হি বট এ লাক্সারিয়াস ড্রেস। হি এর কাজটা কাকে কেন্দ্র করে সম্পাদিত হয়েছে? এ লাক্সারিয়াস ড্রেস। এ লাক্সারিয়াস ড্রেস, এটি কি প্রাণী না ব্যক্তি? এটি হচ্ছে মূলত বস্তু। সুতরাং কোন বাক্যে যদি বস্তুগত কোনো শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটিকে কি বলা যাবে? সেটিকে বলা যাবে ডিরেক্ট অবজেক্ট। এই বাক্যে লাক্সারিয়াস ড্রেস এটি কোন কার অবজেক্ট? এটি হচ্ছে বট ভার্বের অবজেক্ট। সুতরাং আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কর্তার কাজ যাকে কেন্দ্র করে সম্পাদিত হয় সেই ব্যক্তি বা বস্তু যদি বাক্যে উল্লেখ থাকে ট্রানজিটিভ ভার্বের পর, তবে সেটিকে আমরা কি বলবো? সেটিকে আমরা বলবো অবজেক্ট। আর অবজেক্টের প্রকারভেদের ক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে? অবজেক্ট দুই প্রকার হয়, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক শব্দগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। চলুন আমরা এখন অবজেক্টের পজিশন বা অবজেক্ট আসলে কোথায় কোথায় বসে এটা নিয়ে আমরা আলোচনা করি পরবর্তী পর্যায়ে। অবজেক্ট মূলত তিনটি জায়গায় বসে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি তিনটি জিনিসের অবজেক্ট থাকে। এক, ট্রানজিটিভ ভার্বের, দুই, প্রিপোজিশনের, এবং তিন, ইনফিনিটিভ ভার্বের। এই তিনটি জিনিসের আসলে অবজেক্ট থাকতে পারে বা এই তিনটি জিনিসের পর অবজেক্ট বসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার কাজে লাগে। আমি আবারও বলছি, আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন কোন তিনটি ক্ষেত্রে অবজেক্ট বসতে পারে। কিছুক্ষণ পর কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আপনাদেরকে আরো পরিষ্কার করার চেষ্টা করব। চলুন কিছু উদাহরণ দেখি। লক্ষ্য করুন, মাই আঙ্কেল প্রেজেন্টেড মি এ স্মার্টফোন অন মাই বার্থডে। এখানে প্রেজেন্টেড এটি একটি ট্রানজিটিভ ভার্ব, এর একটি অবজেক্ট রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে এ স্মার্টফোন। আর এটি কি? এটি একটি বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট। এরপর লক্ষ্য করুন অন, অন প্রিপোজিশনের পরেও একটি অবজেক্ট রয়েছে। সেটি কি? মাই বার্থডে। তাহলে আমরা এখানে দুটো জিনিস প্রমাণ করে দিলাম যে অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরেও বসতে পারে, অবজেক্ট প্রিপোজিশনের পরেও বসতে পারে।
পরের বাক্যটি লক্ষ্য করুন, I gave him some money to buy an English book. লক্ষ্য করুন, এখানে গেভ ভার্বের একটি অবজেক্ট রয়েছে, আর আমি আবারও বলতে চাই গেভ একটি ট্রানজিটিভ ভার্ব। এখানে গেভ ভার্বের একটি অবজেক্ট রয়েছে, অবজেক্টটি কি? সাম মানি। আর সাম মানি যেহেতু বস্তু, তাই এটি একটি ডিরেক্ট অবজেক্ট। এই বাক্যেরই পরের অংশে দেখেন টাকাটা কেন দেয়া হয়েছে, টু বাই অ্যান ইংলিশ বুক। এটিও একটি অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটি কার? বাই ভার্বের। এটি কিন্তু গেভ ভার্বের অবজেক্ট নয়। আর বাই এখানে কি? এটি একটি ইনফিনিটিভ, এটি একটি ইনফিনিটিভ ভার্ব। সুতরাং এখানে অ্যান ইংলিশ বুক এটি কিন্তু ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। সুতরাং অবজেক্টের পজিশন সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। সুতরাং অবজেক্টের পজিশন সম্বন্ধে আমরা এখানে একটি ধারণা পেলাম। আজকের এই টিউটোরিয়ালটি শোনার জন্য সকল দর্শক এবং শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।